তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। স্যার আমি সত্যি বুঝতে পারছি না, মানে আমাকে একটু ক্লিয়ার করেন স্যার বিষয়টা। এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড যে ধ্বংস করে দিতে চাচ্ছে আমাদের প্রধান শত্রু সিরাজুল ইসলাম চৌধুরীর ভাইস্তা। আপনার উদ্দেশ্য কি? আপনি কি আমাদের এখানে স্পাই হয়ে আসছেন? আমাদের খবরাখবর তাকে জানাইতে আসছেন? যদি এটা মনে করে আসেন, ইউ আর ভুল। ঠিক আছে স্যার, কার কাছ থেকে কিভাবে কি শুনেছেন সেটা তো আর আমি জানি না। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি ওনার ভাতিজা, এটা তো আর অস্বীকার করার কিছু নেই। তবে এই বিষয়ে আপনার যে বড় ভাই আমাদের চেয়ারম্যান সাহেব, ওনাকে আমি বিস্তারিত খুলে বলেছি। আপনারা যদি চান আমি আবারও বলছি। দেখেন, আমার দাদার ছিল হাজার হাজার বিঘা সম্পত্তি। তো আমার এই চাচা উনি ষড়যন্ত্র করে আমার বাবাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি উনি নিজের ভাগে নিয়ে নিন। আমি কিন্তু স্যার আপনাদের এখানে এই কোম্পানিতে এই মার্কেটিংয়ে চাকরি করার লোক না, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, এর জন্য স্যার এসেছি। কিন্তু স্যার এটাও সত্যি কথা, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আমাকে যদি অপমান অপদস্থ করেন, তাহলে হয়তো এখানে থাকতে আমি হয়তো পারবো না, আমি হয়তো চলেই যাব। আর যে চৌধুরীকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, এত টেনশন, ওনাদের সাথে আমার সম্পর্কটাও ভালো না, আমার পরিবারের সম্পর্কটাও স্যার ভালো না। ম্যাম, আমি যা বলছি সত্যি বলছি। আপনারা যদি চান তাহলে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমাদের বংশ হচ্ছে স্যার মীর বংশ। উনি এখন নিজের নাম, নিজের বংশ পরিচয় পরিবর্তন করে উনি দিয়েছেন চৌধুরী। এতেই তো বোঝা যায় যে ওনার সাথে আমাদের সম্পর্কটা কেমন। এখন আপনারা আমাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের অফিসিয়াল ব্যাপার। বাট আমি নিশ্চিত করলাম স্যার, আমি স্পাই বা আপনাদের সাথে কোনো ষড়যন্ত্র করার জন্য এখানে আসি নাই। না, ঠিক আছে, মানে আমরা বিশ্বাস করি আপনাকে, আর তারপরও মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, ধৈর্য হারাই ফেলি। স্যার, আপনার যদি মাথা গরম হয়ে যায়, আমি আপনার অধীনস্থ কর্মচারী, তাহলে আমি কিভাবে কাজ করবো স্যার? আমার তো একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট লাগবে নাকি? না, আপনার কাজ করবেন। ম্যাম, আপনি বলেন। না না, চাচু আর মাথা গরম করবে না, সব অ্যাজ ইউজুয়াল চলবে। আপনি আসতে পারেন। জি, আমি যাই স্যার। জি সরি স্যার, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ম্যাম যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে। না না না, ইটস ওকে। আপনি এটা নিয়ে ইতস্ত বোধ করবেন না, আপনি যেতে পারেন। জি স্যার, আসসালাম। বলেন। চাচু, বারবার তোমাকে কি বোঝালাম, ওনার সামনে কিছু বুঝতে দিও না, কিন্তু তুমি তো তার সামনে রিয়েক্ট করে ফেলছো। আমি কি রিয়েক্ট করছি? আমি ব্ল্যাক ডায়মন্ড এখনো কিছু করি নাই। মাথাটা গরম হয়ে গেছিল, নিজেকে ধৈর্য ধরে রাখছি, উত্তেজিত করি নাই। তুই আমার আগের রূপ সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই? তুই জানিস না আগের রূপ থাকলে আমি কি করতাম? খাবা দেয়া মাংস ছিঁড়া ফেলতাম, 2 ভাগ করে ফেলতাম। খালি আমার বড় ভাইয়ের জন্য আমি ধৈর্য ধরে রাখছি, নিজেকে সামলায় রাখছি। অবশ্যই আমার বড় ভাইয়ের এক্সট্রা কোনো প্ল্যান আছে। চাচু, একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ, রেগে গেলা তো হেরে গেলা। আমাদের হেরে গেলে চলবে না, আমাদের জিততে হবে। তুমি একটা জিনিস ভেবে দেখো, ওনার যেহেতু পরিচয়টা আমাদের সামনে ফ্ল্যাশ হয়ে গেছে, উনি কিন্তু এখন
মানে ভয়ে ভয়ে থাকবে, আর ওনাকে ব্যবহার করে আমাদের আসল গেমটা খেলতে হবে। মানে ওই চৌধুরী বংশে কি হচ্ছে, আমাদের নিয়ে চৌধুরী বংশে কী কী প্ল্যানিং আছে, আর উনি এক্সেপ্ট কেন আমাদের কোম্পানিতে ঢুকছে, সব কিছু টিকটিকির মতো করে বের করতে হবে। এত সোজা না। সে কে তুই বুঝোস তাই, তুই বোকা বোকাই থাকবি। যে সিরাজুল ইসলাম চৌধুরীকে ছেড়ে আসছে, আমরা তার কাছে কিছু না। তাকে ভালোবাসা দিয়ে তাদেরকে মারতে হবে, তাকে ভয় দেখায় মারা যাবে না। আরো চালাক হইতে হবে তোকে, এখন তুই আসতে পারিস। আম্মা কি করতেছো? আব্বা আমি আমি কি কি বলবো, তোমরা এই যে আমি যদি তোমার সাথে ফ্রিলি কথা বলতে না পারি ভাষায়, আমাদের ভাষায় আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বলবো না। বাবার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তোমার আবে সামনে নেই। তুমি যেটা করছো এটা ঠিক করবে। কি ঠিক করিনি আমি? এই যে আর বাবার সাথে তুমি যে ব্যবহারটা করলা, এটা একদম ঠিক হয়নি। আর সে তো আমাদের সার্কেলের লোক। ধরো তোমার ছেলে কারো বাসায় গেছে, তোমাদের বয়সে কেউ একজন তার সাথে মিসবিহেভ করছে, তাকে দূর দূর করে বের করে দিয়েছে, তার কেমন লাগলো? তার সাথে আমাদের সার্কেলের লোক, তুমি তার সাথে এরকম ব্যাপারটা তো করতে ঠিক করো নি। আমরা এখন যে এই প্ল্যানটা করে আগাচ্ছি, যে আমাদের নির্দিষ্ট একটা প্ল্যান আছে, আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী আমাদের যেতে হবে। এখন আমরা যদি এর মাঝে আমাদের টিমটাকে ভেঙে ফেলি, বা আমাদের দল থেকে যদি বেশ কিছু লোকজন, আমাদেরই লোকজন শত্রু হয়ে যায়, তখন কি হবে? তুমি কি এটা ঠিক করছো বলো? তোর কথা শেষ হয়েছে? না, আমার কথা শেষ হয়নি। আব্বা, যখন মানুষ আমাদের প্রতি আস্থা রাখা শুরু করছে, আমাদের দলটা ভারী হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দল ধীরে ধীরে বড় হচ্ছে, বড়গাছের মতো হচ্ছে, তখনই তুমি কি করতেছো? আমার মনে হচ্ছে তুমি চাচ্ছ না, তুমি এই কারণে সবকিছু ভেঙে দিচ্ছ। আমাদের নিজেদের সার্কেলের লোকজনদেরকে তুমি কেটে সরিয়ে দিচ্ছ, শত্রু বানাচ্ছ। বলো, তুমি এটা ঠিক করতেছো? এবার তোর কথা শেষ হয়েছে? হুম। কিরম? জুতা দিয়ে আমি তেলে ভাজা কোম্পানির ওই চোট্টাটাকে সাধারণত পিটিয়ে থাকি, এমনকি তোকেও পিটাবো নাকি? না, তুমি তো বলো নেই যে তোমার আমার চুলের রং কি? আমার দাড়ির রং কি? দাদা এই সাদা এমনি এমনি হয়নি, অভিজ্ঞতার সাদা, এটা বুঝতে পেরেছিস? আর তুই এই অভিজ্ঞ লোককে এখন যা না তা শেখাচ্ছিস। খবরদার খবরদার আমাকে জ্ঞান দিতে আসবি না। তুই আব্বা দেখো, আমি তো কোন রকম জ্ঞান দিতে আসবি না, বরং তুই যেই অপরাধগুলো করেছিস অতি দ্রুত সেগুলো শুধরে নে, না হলে কিন্তু তোর সামনে অনেক বড় বিপদ আছে। আমি আবারই কি করলাম? আমার জানা মতো আমি তো এমন কিছু করি নাই। শাট আপ! অনেক অপরাধ তুমি করেছো, আপাতত আমি 3টে অপরাধ তোমাকে বলছি। প্রথম কথা হচ্ছে, চৌধুরী পরিবারের ছেলে হয়ে তুই এরকম ফকিরের বেশে চলাফেরা করিস কিসের জন্য? শতছিন্ন এই প্যান্টটা পরে তুই যখন রাস্তাঘাটে বেরোস, মানুষ কি মনে করে? হ্যাঁ, অর্ধলঙ্গ একটি ছেলে, তোকে দেখতে কখনো ভদ্রলোকের মতন লাগে? এটা কি ধরনের স্টাইল তোর? যে কোনো জায়গায় চোখ চলে যায়। খবরদার আমার সামনে এগুলো পড়ে তুই আর আসবি না কখন। তো দ্বিতীয় অপরাধ হচ্ছে, তোকে আমি যে কাজে নিয়োজিত করেছিলাম সেখানে তুই সম্পূর্ণ ব্যর্থ হয়েছিস। খালি ব্যর্থ না, তুই এখানে বিশ্বাসঘাতকতা করার জায়গায় চলে গিয়েছিস। কি বলতে আমি তো কিছু বলতে। কেন বুঝবি না? তোকে আমি পাঠিয়েছিলাম তেলে ভাজা কোম্পানির বিভিন্ন মানুষের সাথে সখ্যতা তৈরি করে ইনফরমেশন কালেক্ট করার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হ্যাঁ, আমি তো করতেছি। Shut up! কি করছিস তুই? তেলে ভাজা কোম্পানির ছোট মেয়েটার সাথে এই ইনফরমেশন আদান প্রদান করতে গিয়ে তাকে মন দিয়ে ফেলেছিস। এখন তোদের ভালোবাসার পর্যায়ে পার হয়ে বিয়ের দিকে যাচ্ছে, বিষয়টা তুই মনে করেছিস আমি জানি না? এই সাহস হলো কি করে তুই এই চৌধুরী পরিবারের ছেলে হয়ে তুই এখন ওই কুলাঙ্গারের মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিস? কে বলে? তৃতীয় অপরাধের কথা এখন আমি বলিনি। তৃতীয় অপরাধ হচ্ছে যে যারা আমার প্রফুল্লকে অপমান করেছে
যাদের অপমানের জ্বালা সইতে না পেরে প্রফুল্ল আমাকে ছেড়ে বনবাসী হয়েছে, তাদেরকে তুই ক্ষমা করতে বলছিস। তার মানে আমি যদি এক এক করে সব যোগ করি তাহলে খুবই পরিষ্কার, তুই আসলে মানে ঘরের শত্রু বিভীষণ হতে যাচ্ছিস। তুই আমার সন্তান হয়ে ওই তেলেভাজা কোম্পানির ঘরে তুই এখনো সময় আছে, আমি যেগুলো বলেছি সেগুলো থেকে মুক্ত হয়ে নিজেকে শুধরে ফেল, নাহলে অনেক বড় বিপদ তোর কপালেও কিন্তু অপেক্ষা করছে বলে দিচ্ছি। বা আমার মনে হচ্ছে তোমার কোনো জায়গায় ভুল আছে, কারণ আমি এমন কোনো কাজ করতেছি না যেটার জন্য তুমি ছোট হবা। আমি তো আমার কাজটাই করতেছি। আর তুমি যে বললে যে আমার ভাইকে যারা অপমান করছে তাদেরকে ক্ষমা না করলে তো আমাদের দল ভারী হবে না। ক্ষমাই তো পরম ধর্ম, তুমি তো শিখিয়েছো। তুই খুব ভালো করে জানিস আমি একটা কথা দুবার বলি না। আমি যা বলার ছিল বলে দিয়েছি। নাও গেট আউট ফ্রম হিয়ার। দাঁড়া, আরেকটা কথা মনে রাখবি, আমাকে কখনো জুজুর ভয় দেখাবি না। কাপুরুষের মতন কিন্তু আমি বাঁচবো না, ঠিক আছে? যারা অন্যায় করবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে। তাতে করে সে আমার কি ক্ষতি করলো না করলো সেটা আমি বিবেচনায় আনবো না। আমি যদি একাও হয়ে যাই তবু আমার সততার জন্য আমি লড়াইটা চালিয়ে যাব। কথাটা মনে রাখিস। নাও গেট লস্ট। গেট লস্ট। ম্যাডাম কি বলবো, মানে এই তিলেখাজা কোম্পানির সবাই তো এখন আমাকে সন্দেহ তালিকার 1 নম্বর আসামি হিসেবে রেখেছে। আপনিও আমাকে সন্দেহ তালিকায় রেখেছেন। এটা আমার জন্য খুবই কষ্টকর এবং একই সাথে বিব্রতকর। আমি আসলে বুঝতে পারছি না আপনাকে কি বলবো। আপনাকে কে বলেছে আমি আপনাকে সন্দেহ তালিকায় রেখেছি? আমার কাছে তো বিষয়টা উল্টো। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে সন্দেহ তালিকায় রেখেছেন। ছি ম্যাডাম, আপনি এটা কি বলেন? আপনার ধারণা মানে খুবই ভুল, একদমই এটা না। ম্যাডাম দেখেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যাদেরকে পছন্দ করি মানে আমার পছন্দের মানুষের তালিকাটা খুবই ছোট। আপনি আমার পছন্দের তালিকায় একদম শীর্ষে আছেন, 1 নম্বরে আছেন। আমি আসলে মানুষকে পছন্দ করার ক্ষেত্রে খুবই কৃপণ, কিন্তু আপনার ব্যাপারে আমি বলতে পারেন আমি খুবই উদার। আচ্ছা, আপনি এত মানুষের সাথে চলেন, মেলামেশা করেন, এর মধ্যে আমি আপনার পছন্দের শীর্ষের তালিকায় কিভাবে? ম্যাডাম জানি না, আসলে এমনি বুঝে হয়তো বলতে পারবো না। ম্যাডাম আকাশে তো চাঁদ একটা, তাই না? এই চাঁদ কিন্তু অন্ধকার দূর করে, তাই না? চাঁদের আলোতে আমরা আলোকিত হই। চাঁদ কিন্তু কোনো সময় উত্তাপ ছড়ায় না। আপনি হচ্ছেন তিলেখাজা কোম্পানির সেই চাঁদ। আপনি শুধু আলো ছড়ান কিন্তু কোনো উত্তাপ দেন না। চন্দ্রকন্যা, কি চমৎকার! আমার এই চন্দ্রকন্যা নিয়ে না আমাকে অনেকে অনেক উপমা দিয়েছে, কিন্তু আপনার উপমাটা না আমার অনেক ভালো লেগেছে। ম্যাডাম আপনাকে মানে ভালো লাগানোর জন্যে আসলে আমি মানে এই কথাটা বলিনি। মানে আসলে আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে আমার মনের আবেগটা আসলে প্রকাশ করব। ম্যাডাম আমাদের এই মীর বংশের কেউ আসলে কখনো মানে আমরা না মিথ্যাটা আমরা বলি না। মানে আজকে আমি এই যে এই জায়গায় এসেছি, আপনাদের সামনে বসে আপনাদের সাথে কাজ করছি, বসে আছি, এটা মানে আমি শ্রম দিয়ে যোগ্যতা দিয়েই ম্যাডাম এসেছি। তো অনেকেই না জিনিসটাকে আসলে ভালোভাবে ম্যাডাম আসলে নিতে পারছে না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ম্যাডাম, যদি আপনার কখনো আমার কোনো আচরণে, আমার কোনো কাজে যদি আপনি অসঙ্গতি দেখতে পারেন কিংবা আমার কোনো ভুল হয়, আপনি আমাকে ধরিয়ে দিবেন। এটাই। না, আপনাকে এভাবে বলতে হবে না। জাফর সাহেব, আমি আপনাকে খুব পছন্দ করি, কিন্তু একটা বিষয় না আমি কোনোভাবেই মেলাতে পারছি না। কোন বিষয়টা ম্যাডাম?
এই যে আপনি মীর, মানে আপনার ব্যবহার আচার আচরণের সাথে চৌধুরী বংশের কারোর কোনো মিল নেই। আচ্ছা, আপনাকে আমি একটা বিষয় খোলাখুলি বলি। জি ম্যাডাম। চৌধুরী বংশের ছেলে মুসাফির, তার সাথে আমার একটু ব্যক্তিগত যোগাযোগ আছে। এটা জানি আমি। জানেন না? হ্যাঁ, মানে জানি মানে শুধু যোগাযোগ না, আরো অনেক কিছু আছে, সেটাও আমি জানি ম্যাডাম। কিভাবে জানেন? ম্যাডাম জানি, মানে জানতে হয়, মানে জেনে গেছি আর কি ম্যাডাম। কিন্তু ম্যাডাম আপনাকে একটু সতর্ক করেই আমি আপনাকে দিই যে মানে এই যোগাযোগটা আপনার জন্য খুবই ক্ষতিকর। মানে মানে আপনার যে অবস্থান, আপনাদের কোম্পানির যে অবস্থান, দুইটাই ভীষণ ক্ষতিকর হবে। কারণ মুসাফির তো আমারই ভাই হয় সম্পর্কে, আমি তো মানে ভালোভাবেই চিনি। তো ও মানুষ হিসাবে খুবই নিম্নমানের, জঘন্যতম মানুষ। সো আপনাকে একদম মানে মানে একদম তলিয়ে ফেলবে নিশ্চয়। জাফর সাহেব, আপনি আপনার চাচাতো ভাইকে যতটুকু না চিনেন তার চেয়ে অনেক হাজার গুণ বেশি ভালো আমি তাকে চিনি। ম্যাডাম আপনি কিচ্ছু চেনেন না, কিচ্ছু জানেন না। ও একটা জঘন্যতম মানুষ। ও শুধু আপনাকে না, আপনাদের এই তিলেখাজা কোম্পানিকে আপনার একদম একদম শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। ও বাবার চেয়ে, চৌধুরীর চেয়ে, সিরাজুল ইসলাম চৌধুরীর চেয়েও জঘন্যতম। আপনি এখনো ম্যাডাম বুঝতে পারছেন না। আমি জানি আমার কথায় আপনি শুনবেন না, এবং আমার একদম চুপ। মুসাফিরকে নিয়ে আরেকটা কথা বললে না, আমি আপনাকে আপনার চাকরি খেয়ে ফেলবো। আপনি যান এখন। আপনি যান। ম্যাডাম আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি চৌধুরী বংশকে ঘৃণা করেন, আবার চৌধুরী বংশের ছেলে মুসাফিরকে আপনি মানে মুসাফির সম্বন্ধে কোনো কথা আপনি নিতে পারছেন না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন। আমি জানি এতক্ষণে উনি আপনার কাছে অনেক অভিযোগ করেছে আমার নামে, কিন্তু যে অভিযোগের কোনো ভিত্তি নেই আমি কেন সেটা শুনবো? কারেক্ট। আমি তো মনে করি ক্লিয়ার। উনি যেটা ক্লিয়ার সেটা করেন, সত্য পথে চলেন, ন্যায়সঙ্গত পথে চলেন, ঠিক এইভাবেই থাকবেন। আপনাকে তিলেখাজা কোম্পানি অভিনন্দন জানাই। আর শোনেন, ও কেন পাঞ্জাবি পায়জামা পড়েছে এই আপনি ক্লিয়ার করেন তো। আসলে স্যারই আজকে আমাকে পায়জামা পাঞ্জাবি পরে আসতে বলেছিলেন, সাদা। কারণ আমরা একটা বিজ্ঞাপন করব তো, যেখানে পাকবাবু পায়রা, কিছু কবুতর থাকবে, মাথায় দিয়ে টায়রা। তো উনি একটু দেখতে চেয়েছিলেন যে আমাকে এই সাদা পায়জামা পাঞ্জাবিতে কেমন লাগে। এই জন্য আমি স্যারের নির্দেশে এটা পরে এসেছি। আচ্ছা, আপনি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন আজকে ড্রেস কোড ফলো করেননি, আপনি তখন আমাকে কি বললেন? আমার ইচ্ছা, আমি কি পরবো, আমাকে কেউ বলার কে? স্যার, আমি যদি তখন এটা ভিডিও করে রাখতাম, আপনি যদি দেখতেন ওনার বিহেভিয়ার যে কি রুট ছিল, উনি যে কি টোনে আমার সাথে কথা বলেছে, আপনি স্যার আপনি অবাক হয়ে যেতেন। আসলে হয়েছে কি স্যার, ওই আপনার সামনেই তো ওই যে বদমাইশ মাসুদ, ওই যে স্ক্রিপ্ট রাইটার, ও আমাকে কীরকম চটিয়ে দিয়েছিল। এত বেশি ক্ষেপে গিয়েছিলাম আমি স্যার যে আমার মাথা একদম গরম ছিল। আর ওই মুহূর্তেই উনি ওই কথাটা, প্রশ্নটা আমাকে করেন, যার ফলে হয়তো আমি একটু উল্টাপাল্টা উত্তর দিয়েছি স্যার। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, সরি। ওকে, আচ্ছা আপনি এখন আসুন, আমার স্যার সাথে কথা আছে, আমি পার্সোনালি কথা বলতে চাই। এটা স্যার বললে ভালো হতো না? কি বলেন স্যার? চৌধুরী বংশের প্রত্যেকটা মানুষকে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল খাওয়াইতে হবে। নিশ্চয়ই স্যার। ওনাকে কাফনের কাপড়ের মতো সাদা কাপড় পরিয়ে। কি বলছে? আরে কি বলছি ভাই? সাদা কি কাফনের কাপড়ই হয়, আর কিছু হয় না? আচ্ছা, আমিও যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলি স্যার, আপনিও কি সেভাবে আমাকে আঘাত করবেন স্যার? ফয়সালের মতো আমাকে রেনিস করে দিবেন? আপনি তো আমার পছন্দের মডেল। জাফর মিরকে মীর জাফর বলে অপমান অপদস্থ করে বেঈমান বানিয়ে দিয়েছিলেন, দেখলেন তো? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।